আহসানের কড়া আদেশ, কাল থেকে তরিকে কলেজে যেতে হবে। সময় মতো পড়াও তৈরি করে রাখতে হবে। বাড়ি থেকে আসার সময় তরি কলেজের ধবধবে পোশাকটা নিয়ে এসেছিল। বিয়ের পর সে কালই প্রথম কলেজে যাবে। কলেজে তাকে কি দিয়ে আসবে? আহসান তার এই উড়োচন্ডী বোম্বা বাইক দিয়ে সাই সাই করে তরিকে রেখে আসবে কি কলেজের সামনে? আজ রাতে লোকটাকে একবার জিজ্ঞেস করে দেখতে হবে। তরি গালে হাত দিয়ে ভাবুক মেয়ের মতো বসে রইল। আসলে যদি আহসান তাকে কাল কলেজে পৌঁছে দিতে যায়, তবে কি চমৎকার একটা কাণ্ডই না হবে। ওই যে তরির বান্ধবী শিউলি আছে না, তাকে তার বর রোজ সকালে কলেজে দিয়ে যায়। আবার খেয়াল মাফিক কলেজ ছুটি হওয়ার আগে আগে শিউলির অপেক্ষায় কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকে। ক্লাসের সব মেয়েগুলো হা করে তাকিয়ে থাকে। তখন জানালা খুলে বারবার শিউলি আর শিউলির বরকে পালা করে করে দেখে সবাই। শিউলির সঙ্গে শিউলির বরের অবশ্য বেশ ভাব। যতবারই বরের প্রসঙ্গ ওঠে ততবারই শিউলি লজ্জায় লাল হয়ে যায়। তখন দেখতে বেশ লাগে তাকে। কাল যদি আহসান তাকে কলেজে পৌঁছে দিতে চায়, কি দারুণ ব্যাপারটাই না ঘটবে। ক্লাসের মেয়েগুলো কি শিউলির বরের মতো আহসানকেও পালা করে করে লুকিয়ে লুকিয়ে দেখবে? না না, তা কেন হবে? আহসানকে কেন ওই দুষ্টু মেয়েগুলো লুকিয়ে লুকিয়ে দেখবে? মোটেও দেখবে না তারা আহসানকে। যদি দেখে তাহলে তরি তাদের চোখ কাটা কম্পাস দিয়ে গুতিয়ে দেবে। সাত পাঁচ ভাবনা ছেড়ে তরি নিজের বই খাতাগুলোকে আহসানের পড়ার ঘরে সাজালো। কাজে যাবার সময় আহসানি তাকে ঘরের তালা খুলে দিয়ে গিয়েছে। ঘরটা লম্বায় প্রস্থে খুব একটা বড় নয়। একটা টেবিল আছে, সঙ্গে কয়েকটা চেয়ার। ঘরের এক কোণে ছোট একখানা বুক সেলফও আছে। তরে গভীর মনোযোগ দিয়ে বুক সেলফের বইগুলো ঘেঁটে দেখলো। কি সব বড় বড় ক্লাসের পড়ার বই। চাকরির পড়ার বইটাও আছে সব বেশ কিছু। তরির কৌতূহলী মনে প্রশ্নরা ওকে ঝুঁকি করলো। এই লোকটা তো ব্যবসা করে, তাহলে এত রাশি রাশি চাকরির বই দিয়ে তার কি কর্ম? তরি তখন পড়ার রুম থেকে সবেমাত্র বের হয়েছে। শোভা এসে তরির হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, তরি, তোমাকে দেখতে ওই ঘরে মিতালি ভাবি এসেছে। ভয় পেও না, সে তোমাকে কিছু বলবে না। আমাদের পাশের বাড়িটাই থাকেন উনি। তুমি ঘোমটাটা দিয়ে একবার দেখা করে আসো। তরি কাপা কাপা হাতে চায়ের কাপটা ধরলো। নতুন মানুষ দেখলেই তার কেমন যেন ভয় ভয় লাগে। চায়ের কাপখানা নিয়ে তরি সবার কথা মতো বসার ঘরে গেল। মিতালি অতি আগ্রহ নিয়ে তরির দিকে তাকালো। তরি সংকোচে চোখ নামিয়ে ফেল। মিতালির গোল গোল মুখে হাসি ফুটল। গাত্রবর্ণ কালো হলেও তিনি বেজায় সুন্দরী। তরি মিতালির দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লম্বা সালাম দিল। মিতালি সযত্নে চায়ের কাপটা তুলে নিলেন। ছোট্ট চুমুক দিয়ে তরিকে সূক্ষ্ম পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে পড়লেন। তরির বেশ কাছে গিয়ে বসলেন। তরির কানে ফিসফিস করে বললেন, শোনো, নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের। বেটা মানুষের খাউজ একটু বেশিই থাকে। তুমি কিন্তু না করো না, যা চাই তাই দিও। তরি সরল মনে এত কথার মারপ্যাচ বোধগম্য হলো না। সে শুধু মাথা দুলিয়ে সায় জানালো। মিতালি ফের বললেন, পারলে যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে ফেল। আহসান তো ব্যবসার কাজে বাইরে বাইরে থাকে, তোমার বাচ্চা নিয়ে ভালোই সময় কাটবে। তরি এবারও আগের মতো মাথা দুলিয়ে সায় জানালো। মনে তার তীব্র সংকোচ। প্রথমে বুঝতে না পারলেও মিতালি আন্টির কথা এখন সে বুঝতে পেরেছে। আশঙ্কাজনক পরিস্থিতিতে শোভা যেন সুপারম্যানের মতো হাজির হলেন তরির জন্য। মিতালি শোভাকে দেখা মাত্রই মিয়ে গেলেন। স্বাভাবিক কথাবার্তার প্রসঙ্গ ফেরালেন। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল। মিতালি চলে যাওয়ার পরপরই তরি আহসানের ঘরে এলো। তখন প্রায় সন্ধ্যা। আহসান তখনও কাজ সেরে বাড়ি ফেরেনি। এই ঘরটাকে কি প্রকৃতপক্ষে আহসানের ঘর বলা চলে? তরির মা মনোয়ারা বলেছিল যে বিয়ের পর
নিজের একা বলতে আর কিছু থাকে না। স্বামী এবং স্ত্রী উভয়ই মিলেমিশে হয়ে যায় আমাদের। তাহলে তো এখন এটা রাহসানের ঘর না, এটা তাদের ঘর। আসলে কি তরির সব কিছু এখন আর তার একার নয়? এই যে অল্প কিছুতেই তরি দুঃখ পেয়ে কেঁদে ফেলে, আবার মাঝে মধ্যে খুব সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে ঘণ্টাখানেক হাসে। এর ভাগ্য কি আহসানকে দিতে হবে? বিষয়টা যদিও একপাক্ষিক হবে না। তরির সুখ দুঃখের ভাগ যদি আহসান নেয়, তবে আহসানের সুখ দুঃখের ভাগ নিতেও তার দুঃখ নেই। যদি নেবার হয় তাহলে সত্যিই নেবে। কিন্তু আহসান যদি তরির সুখ দুঃখের ভাগ নিতে অস্বীকার করে, তাহলে কি হবে? না, আহসান লোকটা কেন তরির সুখ দুঃখের ভাগ নেবে না? লোকটাকে তরির স্বার্থপর কিংবা মন্দ বলে মনে হয় না। আনমনে পায়চারি করতে করতে তরির চোখ পড়ল আলনাতে রাখা আহসানের ধূসর রঙের একটা শার্টের দিকে। শার্টটার বুকের দিকের পকেটটায় কলমের কালি লেগে আছে। তার দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে স্মৃতির পাটায় ডুব দিল তরি। হায়দার প্রায় বুক পকেটে কলম নিয়ে ঘুরতেন। কলমের কালি লিক হয়ে পুরো পকেট সহ শার্টে ছড়িয়ে যেত। কি যে বেদিক স্থির অবস্থা হতো! মনোরা বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও হায়দার ভুল করেই বসতেন। শেষে তরি আর মনোয়ারা দুজনে দীর্ঘ পরিশ্রম করে কলমের কালি তুলতেন। তরি আহসানের শার্টটা হাতে তুলে নিল। বেসিনে গিয়ে পানি দিয়ে ভিজিয়ে দীর্ঘ সময় নিয়ে কলমের কালি তুলল। বারান্দায় গিয়ে রশিতে শার্টটাকে মেলে দিল। একটা সময় তরি নিজের বাবার শার্ট এভাবেই ধুয়ে দিত। আজ সময়টা ভিন্ন। এবারের মানুষটা তরির স্বামী, যার সঙ্গে তরি নিজের সুখ দুঃখের বাটোয়ারা করেছে। আহসান কাজ শেষে বাড়ি ফিরে ঘরে গিয়ে তরির আশায় বসে রইল। সকালের পর তরির সঙ্গে আর দেখা হয়নি। আগে তো কখনো এমন হয়নি, কখনো কাউকে দেখার জন্য এতটা তৃষ্ণা পায়নি। আজ কেন পাচ্ছে? এটা কি তার দুর্বলতা? তরি মেয়েটা মাত্র কয়েকদিনে তার মনে নিজের জন্য জায়গা করে নিল। তরিকে দেখতে না পেলে আহসানের অসহ্য লাগে। সব কিছু থাকা সত্ত্বেও খালি খালি মনে হয়, কেমন যেন শূন্য শূন্য লাগে সব কিছু। এর কারণ কি? এটা কি কোনো অসুখ? তবে এই রোগের পথ্য কি? তরি? হ্যাঁ, তরি তো এই রোগের কারণ। কই, তরি যখন ছিল না তখন তো আহসানের এমন লাগেনি। রোগের নাম যখন তরি, এই রোগের পথ্য হওয়া উচিত তরি। সব কিছুই তরি, সব। আহসান বাড়ির বেশ পুরনো রকিং চেয়ারে বসে ঝিমুচ্ছে। তরি তখনই কোমরে কাপড় গুজে ঘরে এলো। এতক্ষণ শোভার সঙ্গে ছিল সে। শোভা রাতের রান্না করছে, তরি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তরি অবশ্য হাত লাগাতে চেয়েছিল, শোভাই তরিকে কিছু করতে দেয়নি। মনুষ্য জগতের কারো উপস্থিতি টের পেয়ে আহসান চোখ খুলল। সামনে তার তরি দাঁড়িয়ে, পাকা গিন্নিদের মতো কোমরে শাড়ির আঁচল গুজে রেখেছে সে। আহসান তরিকে দেখে উঠে সোজা হয়ে বসল, বলিষ্ঠ কণ্ঠে বলল, কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে। আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সাই জানালো। প্রত্যুত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডির স্টুডেন্ট, আপনি আমাকে পড়াতে পারবেন? আহসান নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল। আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরি লজ্জায় আর কোনো প্রশ্ন করলো না। আলনার সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লেপ্টে ছিল। জানেন, আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতো। আমি আর মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি আমি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। আহসান তরির কথা শুনে তৃপ্ত বোধ করলো। চোখে মুখে শান্তির ঝলক দেখা দিল। মায়ের পর রুমির পর তরি তার খেয়াল রাখছে, ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারল না। সে আজ যা অনুভব করছে তা কি সত্যি বলার মতো? শুধু ছোট্ট করে তরিকে বলল, ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। আহসানের বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে জেঁকে বসলো। তরি কোমল স্বরে বলল,
মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়। এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আজ বিকেলে মিতালি আন্টি এসেছিলেন। উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দিয়ে আপনাকে আপনাকে না করতে নিষেধ করেছেন। ছেলে মানুষের সাহস নাকি একটু বেশিই থাকে। আহসান তরির কথার মানে ধরতে পেরে লজ্জায় মাথা নুইয়ে ফেলল। তরি সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাড়াতাড়ি যেন একটা বাচ্চা নিয়ে ফেলি। কথার ছলে আনমনে তরি আহসানের দিকে তাকাতেই চমকে উঠল। আহসান কিংকর্তব্যি মোড়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেরে তরি লজ্জায় মিয়ে গেল। মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতি সে বুঝতে পারেনি, না হলে ভুলেও ওই লোকটার সামনে এসব লজ্জার কথা তুলতই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে? খারাপ ভাবছে কি? ভাবলে ভাবুক, তরি ওসব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বলে তরি বুঝে অমন কথা মুখে তুলতো। অপরদিকে আহসান তরি লজ্জা মাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না, ছুঁইলাম না, এখনই বাচ্চা। কথাটা তরির কান অব্দি পৌঁছালো না হয়তো। কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিমড়ি খেত। তরি কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে বিনুনি বাজছে। আহসান চোখ ফিরিয়ে ফিরিয়ে কয়েকবার তাকে দেখলো। দেখতে যেন ছোট্ট খুকিটি লাগছে। সাদা কলেজ ড্রেসের মাঝে শীতে করে দুপাশে বিনুনি বাঁধা। কাল রাতেও না শাড়ি পরে এই মেয়েটাকে পাক্কা গিন্নি লাগছিল। আজ আবার খুকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তরিকে নিয়ে বের হলো আহসান। সেদিনের মতো সাই করে তরিকে কলেজের গেটের সামনে রেখে এলো। তরিকে বিদায় জানাবার সময় তরি লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমায় নিতে আসবেন? কি নির্মল সে চাহনি! আহসান যেন চোখ ফেরাতেই পারল না। অতি শক্ত হৃদয়ের মানুষ হওয়া সত্ত্বেও তরির কাছে হার মানল সে। তরির সঙ্গে কথা বলতে গেলেই কথা যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও কথা বলতে এতটা আড়ষ্টতা কাজ করেনি যতটা এখন কাজ করে। আহসান আমতা আমতা করে বলল, আসবো? আহসান বাইক ঘুরিয়ে চলে যাবার সময় তরি হাত নেড়ে টাটা দিল। লুকিং গ্লাসে সেটা দেখে আহসান মৃদু হাসল। পরক্ষণেই বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে? তরিকে অজেনা আগন্তুকের সঙ্গে বাইকে করে কলেজে আসতে দেখে ক্লাসের মেয়েদের চোখ চড়ক গাছ। অবশ্য এতে তাদের পুরোপুরি ভাবে দোষ দেওয়া যায় না। হাতে গোনা কয়েকজন বাদে তরির বিয়ের খবর বান্ধবী মহলে সেভাবে কেউ জানে না। তরি ক্লাসে ঢুকতে সকলে তাকে ঘিরে ধরল। আজ সকলের মধ্যমণি তরি। সকলের মুখে একটাই প্রশ্ন, ওই বাইকের ছেলেটা কে? তরি লাজুকতার মতো ইনিয়ে বিনিয়ে বলল, ওটা আমার বর। আর তোদের দুলাভাই? মুহূর্তেই সকলে হা করে তরির দিকে তাকিয়ে রইল। তারা কি ঠিক শুনল? তরির আসলে বিয়ে হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি? সেদিন ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই তরি থেকে বিয়ের গল্প শুনল। টিফিনের ব্রেকেও তরি ছাড় পেল না। তবে বাসরাতের গল্প শুনতে যাওয়ায় তরি কেমন মিয়ে গেল। কথার ছলে বারংবার প্রসঙ্গটা এড়িয়ে গেল, কিন্তু মেয়েদের কৌতূহল মোটেও কাটল না। তরির সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ক্লাস ক্যাপ্টেন নাতাশা তো বলেই বসলো, এই তোরি বল না, বাসরাতে কি হয়েছিল? দুলাভাই কাছে এসেছিল তোর? চুমু টুমু খেয়েছিল? চুমু খেলে কেমন লাগে রে তোরি? আদর করেছিল তোকে? হিন্টু পিন্টু হয়েছিল তোদের? লাজে তরির গাল লাল হয়ে গেল। সাদা স্কার্ফটা দিয়ে মুখ ঢেকে ফেলল সে। পাশ থেকে তরির বান্ধবী সুহা এসে তরিকে সুরসুরি কেটে বলল, ভাইয়াকে দেখে তো মনে হলো তোর চেয়ে বেশি লম্বা, পেটানো শরীর, ঠিক যেন ফিল্মের হিরোদের মতো। ওরকম শক্তপোক্ত শরীরের ভার সারা রাত কী করে শৈলী রে তোরি? তরি দুই হাতে মুখ ঢেকে বসে রইল। এই মেয়েগুলো কি সব বাজে বাজে কথা বলছে?
তরি কি করে তাদের বোঝাবে যে ওই লোকটার সঙ্গে তরির এখনো কোনো ইন্টু পিন্টু হয়নি? লোকটার সামনে গেলেই তো তরির বুক কাঁপে, হাত কাঁপে, আবার পাও কাঁপে। তাতে কি করে চুমু খাবে তরি? নাতাশা তরির টুকটুকে গালে চিমটি কেটে বলল, শোন তরি, দুলাভাইকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরবি। প্রথমে কানের লতিতে চুমু খাবি, তারপর পেছনে ঘুরে শুরু করে একটা চুমু খেয়ে ফেলবি। কি রোমান্টিক ব্যাপার। নাতাশার কথা মতো দৃশ্যটা মনে মনে একবার কল্পনা করলো তরি। লাজে চোখ বড় বড় হয়ে গেল তার। কি রোমাঞ্চকর ব্যাপার! ছুটি হওয়ার আগে আগে বারবার কলেজের জানালার দিকে উকি ঝুঁকি দিচ্ছিল তরি। লোকটা এখনো আসছে না কেন? ক্লাসের মেয়েগুলো আজ কৌতূহলের অন্ত নেই। ক্লাস শেষ হলেই তারা আজ আহসানের পিছু ধরবে, দুলাভাই হিসেবে একটু শায়েস্তা করবেই। নির্ধারিত সময়ে ছুটির ঘন্টা পড়তেই সকলে দৌড়ে বের হয়ে গেল। তরি কলেজের বাইরে আসতেই দেখলো আহসান বাইক নিয়ে হাজির। তরি আহসানের কাছে পৌঁছানোর আগে দুষ্ট মেয়েগুলোর দল আহসানের নিকট ধেয়ে গেল। নাতাশা আহসানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন দুলাভাই? আহসান সালামের জবাব নিল, ফের বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? নাতাশা কিছু বলার আগে সুহা বলল, পড়াশোনার কথা বাদ দিন দুলাজান, আজকে শালির দাবি নিয়ে আপনার কাছে এসেছি। এক দফা এক দাবি, মানতে হবে মানতে হবে। তরির অপর ক্লাসমেট সোহাগী এসে বলল, আমার ভাই, তোমার ভাই, আহসান ভাই, আহসান ভাই, আহসান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আহসান মুচকি হেসে দুষ্টুমির ছলে বলল। তা আপনাদের দাবিটা কি? নাতাশা নির্দ্বিধায় জবাব দিল, চাই তো আপনার সঙ্গে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে, কিন্তু এখন তো আপনি বিবাহিত, কি আর করার। সবই পড়া কপালের দোষ। এখন ট্রিট দিয়ে আমাদের দুঃখ দূর করুন, আমরা ফুচকা খেতে চাই। আহসান মৃদু হেসে সাই জানালো। পাশের দোকানের ফুচকাওয়ালাকে বলল সবাইকে আজ মন মতো ফুচকা খাওয়াতে। তরি ফুচকার প্লেট হাতে নিয়ে মুখে ফুচকা পুড়তে পুড়তে দেখলো ক্লাসের সবচেয়ে লুচ্চু মেয়ে ববিতা হা করে আহসানের দিকে তাকিয়ে আছে। তরির বড্ড হিংসে হলো। একটু আগেও নাতাশা আর সুহা যখন দূর থেকে আহসানের সঙ্গে কথা বলছিল, ববিতা তখন আহসানের গায়ে হেলে পড়ছিল। রাগে গটগট করতে করতে তরি ফুচকার বাটিটা শেষ করলো। কালকে ক্লাসে গিয়ে মেয়েটাকে আচ্ছা করে শায়েস্তা করবে। পাজি মেয়ে একটা, কত বড় সাহস তরির বরের দিকে নজর দেয়। মেয়েটার মনে মনে অনেক প্যাচ। নেহাতি আহসান ভালো মানুষ বলে বুঝতে পারেনি। আহসানকে বাড়ি গিয়ে আজ সাবধান করে দিতে হবে যেন ভবিষ্যতে এই লুচু মেয়েটার থেকে দূরে দূরে থাকে। সন্ধ্যায় আহসান কাজ শেষে বাড়ি ফিরতেই তরি বই খাতা নিয়ে পড়ার ঘরে গেল। আহসান চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তরিকে দেখা মাত্রই বইটা রেখে সোজা হয়ে বসলো। তরি টেবিলের সামনে চেয়ারটা টেনে বসতেই আহসান বলল, রুমি কোথায়? তরি মিহিসারে বলল, রুমিকে ডাকতে গিয়েছিলাম। রুমির শরীরটা আজ ভালো নেই, খুব পেটে ব্যথার, মাথা ঘুরছে বলল। মেয়েলির সমস্যা ভেবে আহসান আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তরির বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল, ইংরেজি কেমন পারো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালে কিন্তু বড়সড় ঝামেলায় পড়তে হবে। তরি কলম ঘোরাতে ঘোরাতে বলল, মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরো ভালো পারবো। আহসান গ্রামার বই বের করে তরিকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করলো তরির জ্ঞান খুব ভালো, অল্প বোঝালেই বুঝে যায়, বারবার রিপিট করতে হয় না। তরিকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে আহসান হেলান দিয়ে বসলো। তরি খাতায় ছক কাটতে কাটতে বলল, মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশোনাও নাকি শেষ। তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? আহসান ম্লান হেসে বলল, না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাটাকে খুঁটি হিসেবে ধরেছি। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছি। এত কষ্ট করে বাবা পড়িয়েছেন আমাকে, আমি এত সহজে হাল ছাড়লে চলবে?
তরি মন্ত্রমুগ্ধের মতো আহসানের কথাগুলো শুনল। এই মানুষটা যখন গভীর মনোযোগে ঠোঁট নেড়েচেড়ে কথা বলে তরি তখন খুব ভালো লাগে। অঙ্কটা তরি নির্ভুলভাবে শেষ করে খাতাটা আহসানের দিকে এগিয়ে দিল। আহসান খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কটা দেখল, কোথাও একটু ভুল খুঁজে পেল না। লাল কলম দিয়ে আহসান রাইট দিল খাতায়। তরির মুখে জল জলে হাসি ফুটে উঠল। সে পেরেছে। হুম। আহসান গম্ভীর স্বরে বলল, কাল থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। নতুন টেস্ট পেপার না বের হওয়া অবধি পুরোনোটা দিয়েই করব। টেস্ট পেপার ধরে অঙ্ক কষলে ফাইনালে দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। তরি মাথা দুলিয়ে সম্মতি জানালো। বই খাতা গুছিয়ে উঠবার সময় আহসানকে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আহসান বিস্মিত হলো। তরি তাকে এই কথা বলল। মনে তীব্র উচ্ছ্বাস নিয়ে আহসান বলল, বলো কি বলবে। তরি অভিমানের সুরে বলল, কলেজে আমায় আনতে গেলে আপনি আমার ক্লাসের ওইসব মেয়ের সঙ্গে একদম কথা বলবেন না। আর যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হা হা করে দেখছিল। সে কেন দেখবে আপনাকে? তরি মিষ্টি অভিমান আহসানের মনে শান্তি জোগালো। ঠোঁটে হাসি চেপে রেখে আহসান বলল, চোখ আছে তার, তাই আমাকে সে দেখতেই পারে। কি করব বলো। তরি কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলল, না, দেখবে না সে আপনাকে। কেন দেখবে? কি অধিকার তার? আপনার শুধু আমি দেখব আপনাকে। তরির বলা আপনাকে শুধু আমি দেখব কথাটা শুনে আহসানের পিলে চমকে উঠল। বুকে ছুঁচ ফোটানোর মতো বিঁধে গেল যেন কথাটা। তরি কি অধিকার খাটাচ্ছে তার ওপরে? তবে খাটাক, তরির পরিপূর্ণ অধিকার আছে তার ওপরে। তরি তো সম্পূর্ণরূপে তারই, তার নয় কি? জীবনে এরূপ অধিকারের দাবিদারই অভাব ছিল তার। আজ কি তরি সেটাও পূর্ণ করে দিল? দিল তো। আহসান প্রত্যুত্তরে বলল, দেখলেই বাকি, যা তোমার তা দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনিয়ে নেওয়ার সাধ্য কি আছে কারো? তরি ঢোক গিলে বলল, তবু কেউ দেখবে না আপনাকে। আপনাকে কেউ ওভাবে দেখলে আমার কষ্ট হয়। আহসানের বিষয় এক ধাপ ওপরে উঠে গেল। সে কি তবে তরির কষ্টের কারণ হচ্ছে? তরি কি জানে না তরিকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়? আহসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরি আবার বলল, আপনি বলেছিলেন না, কেউ আপনার সামনে কাঁদলে আপনার খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিনে ব্যথা হয়? আমারও ঠিক সেরকম হয়। মনে হয় যেন আমি মরেই যাব। আহসান তরির চোখের দিকে তাকালো। চোখে টলটলে নোনা পানি। মিনিট খানেকের মধ্যে হয়তোবা তা কপল ছুঁয়ে গড়িয়ে পড়বে। সে আদরে চোখ দুটোর দিকে তাকিয়েই আহসান বলল, যদি খুব কষ্ট হয় তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকেও আপন করে নেব। তরি চাপা স্বরে বলল, মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রীকে একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সুখ দুঃখের ভাগ নেবেন? আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, নেব। তোমার দুঃখগুলো আমার হোক, বিনিময়ে আমার বরাদ্দের সকল সুখ তোমার হোক। তরি চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু সুখ চায়, দুঃখ কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা তোমার তা কি আমার নয়? সেদিন তরির কি হলো সে নিজেও জানে না। রাতে আহসানকে শক্ত করে চেপে ধরে তার পিঠে মুখ গুজে ঘুমালো। আহসান যা ইচ্ছে ভাবুক, তরির অধিকার আছে তার প্রতি। তরির কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান রুমির স্কুল বাড়ির খুব কাছে হওয়ায় সে একাই আসতে পারে, কারো সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধুবিবি তরিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তরি জামা কাপড় ছেড়ে পা টিপে টিপে মধুবিবির ঘরে গেল। মধুবিবি বসে বসে তখন পান চিবুচ্ছেন। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তরির মধ্যে সেরকম কিছু এখনো দেখেননি তিনি। তরিকে বেজায় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পানের পিক ফেললেন।
তরির দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে আমি যা জিজ্ঞেস করুম সত্যি কইরা বলবা। যদি কিছু লুকাও তো তোমার খবর আছে। তরি ভয়ে ভয়ে ঝোঁক গেল। মধু বিবি তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতেই তিনি বললেন, তোমার আর আহসানের মধ্যে কি কিছু হইছে? সত্যি কইরা বলো। তরি কথার মানে ধরতে পারল না। সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধু বিবি তরিকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাঁচি না। আমি ঝগড়ার কথা কই নাই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে কি স্বামী স্ত্রীর সম্পর্ক হইছে? তরি ঠাই বসে রইল। মধু বিবির প্রশ্নের জবাব তার কাছে নেই। তাদের মধ্যে এখনো সব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধু বিবি হুঙ্কার দিয়ে বললেন, তোমারে কি জিজ্ঞেস করতেছে, জবাব দাও না কেন? তরি ভীত সন্ত্রস্ত নিরীহের ভঙ্গিতে মাথা দুই পাশে দুলিয়ে না বোঝালো। মধু বিবি যা বোঝার বুঝে গেলেন। তরিকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই, যা বলার আহসানকেই বলতে হবে। সন্ধ্যার পর আহসান বাড়ি ফিরতেই মধু বিবি আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধু বিবির ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বুবু? তোমার শরীরটা ভালো তো? মধু বিবি সালামের জবাব দিলেন। ক্ষুব্ধ গলায় বললেন, আমার শরীর ভালোই আছে। তোমার সমস্যা কি সেইটা বলো। আহসান অবাক হয়ে বলল। কেন, কি হয়েছে বুবু? মধু বিবি প্রত্যুত্তরে বললেন, কি হয়েছে সেটা বুঝতে পারতাছো না নাকি বোঝার চেষ্টা করতাছো না? আহসান মৃদু স্বরে বলল। তোরি কি কিছু করেছে? কি হয়েছে বুবু? মধু বিবি মুখে পানের খিলি পুড়ে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব সেটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। তোমাদের বিয়ের কয়েকদিনই তো পার হইয়া গেল। তোমাদের মধ্যে নাকি এখনো কিছু হয় নাই? তোমার বউ নাইলে বয়সে ছোট, সে বেড়ি মানুষ, লজ্জায় বলতে পারে না। তুমি তো বেটা, তুমি এখনো তার কাছে যাও নেই কেন? এত লজ্জা শরম ধইয়া কি পানি খাইবা? আহসান মিনিট খানিক নীরবতা পালন করলো। এরকম একটা বিষয়ে বাড়ির মুরব্বী গোছের মানুষের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ কাজ করছে তার। তবু অস্বস্তি বোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বুবু। 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিল হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয়ে ভাববো। আর এমনিতেও তোরই আমারই বউ, আজ হোক বা কাল সে তো আমারই। সময় তো আর চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়া উচিত, না হলে আমরা একে অপরকে কিভাবে বুঝবো? মধু বিবি নির্দ্বিধায় বললেন, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গে আমার কখনো মনের মিল হয় নাই। তুমি 2 দিনের সংসারে মনের মিল খুঁজতে আসছো? এত কিছু বুঝতে গেলে সময় চইলা যাইবো। তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হওয়া লাগবো না তোমার। এই মনের মিল নিয়ে তুমি বইসা থাকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে। যা আছে তা তার মনেই থাকুক। মধু বিবি ফের রুষ্ট গলায় বললেন, বেটা মানুষের যেই কাজের জন্য বউ দরকার, সেই কাজের জন্যই যদি তোমার বউ না লাগে, তাহলে আর দরকার নাই। আজকে থেকে তোরই আমার সঙ্গে রাইতে ঘুমাইবো। রুমিও আছে আমার সঙ্গে, তোরির আর একা লাগবো না। 200 মিল্লা গল্প করতে করতে রাত পার হইয়া যাইবো। তুমি কোলবালিশ জড়াইয়া ধইরা শুয়ে পড়ো। আহসান দীর্ঘশ্বাস ফেল। এই বাড়িতে তার শান্তি নেই। এখন নিজের বউটাকে নিয়েও বাইরে মানুষের টানাটানি শুরু করেছে। মধু বিবি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধু বিবির ঘরের দিকে এগিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যন্ত বেগতিক। শোভা মধু বিবির আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধু বিবির ঘরে গিয়ে তাকে বললেন, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বুঝতে দিন। এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধু বিবি শোভার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, বেশি পড়াশোনা কইরা তোমার ছেলের মাথায় শয়তানের কেরা ঢুকছে। ওর কেরা কেমনে মাথা থেকে বাইর করতে হয় সেটা আমিও ভালো কইরা জানি। টান পড়লে ঠিকই বাইকা বসবো। কয়েকটা দিন যাইতে দাও, আমার কথা মিলাইয়া নিও। শোভা আর কথা বাড়ালেন না। মধু বিবি যা ভাবেন তা করেই ছাড়েন।
তাকে তার সিদ্ধান্ত থেকে হটাতে গেলে হিতে বিপরীত ঘটে। শোভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধুবিবি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাঁদা তখন। মধুবিবিও খুব সম্ভবত ঘুমিয়ে গিয়েছেন। তরির মোটেও ঘুম আসছে না। অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো।